মাত্র আড়াই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত 4 গুণের বেশি। বায়েজিদ চন্দ্রনগরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক বৃদ্ধের মৃত্যু, 30 জনের বেশি হাসপাতালে ভর্তি। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2, একজন আহত। হবিগঞ্জের খোয়াই নদীতে অবৈধভাবে বালু তোলার অভিযোগ, ভাঙনের ঝুঁকিতে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের 107টি পরিবার। নোয়াখালী হাতিয়া রুটে ফেরি চলাচল শুরু হলেও সামান্য জোয়ারেই ডুবে যায় ঘাট, দুর্ভোগ যাত্রীদের। ফেরি দেওয়া হয়েছে, কষ্টটা এখনো যাচ্ছে না। আর একটু উঁচা করে করতো, পরিকল্পনা অনুযায়ী করতো, তাহলে মনে হয় যেন একটু ভালো হইতো। অনেক এক কোমর পানি নিয়ে যাত্রী সাধারণ ঘেরা মাথা, এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে একটা হাই ওয়াটার ঘাট করলে। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় ফারুক ও আব্দুল শেখ নামে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত 1টার দিকে উপজেলার ওমানানপুরের দেবীনগরে ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাত 1টার দিকে হঠাৎ স্থানীয় সন্ত্রাসী সামিরুল গ্রুপের একটি দল দেবীনগরে ফারুক ও আব্দুল শেখের উপর হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত বল্লভ মণ্ডল নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিনড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে নগরের 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদন। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র আড়াই মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে, গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ কেউ শক সিনড্রোম যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুটাই ভাইরাস জনিত রোগ, দুটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা বা মানুষকে যাতে জরিমানা আনা যায়, সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিপিড বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুদ করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের 80 থেকে 90% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
চট্টগ্রামের বাজিত চন্দ্রনগরের একটি কলোনিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জনের বেশি রোগী। এর মধ্যে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। দুর্গন্ধযুক্ত রিজার্ভার ট্যাঙ্কের পানি ব্যবহারের কারণে এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, এখন পর্যন্ত যারা অসুস্থ তাদের কি অবস্থা এবং এই দুর্গন্ধযুক্ত পানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? মিম চট্টগ্রামের বায়েজিদ নগরের বাবুলের যে কলোনি হিসেবে পরিচিত, এই কলোনি এখন আতঙ্কের নাম হচ্ছে ডায়রিয়া। আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে হঠাৎ করে এই কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি ঘরে ঘরে 2 থেকে 3 জন ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু শিশু। আপনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু 30 জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। এই কলোনির পাশে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে প্রায় 30 জনের বেশি ভর্তি হয়েছে। আশপাশের যে কয়েকটি হাসপাতাল সেখানেও ভর্তি হয়েছে। একেবারে এই কলোনিতে এখন আতঙ্ক ভর করেছে। বিশেষ করে এই কলোনির বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। তারা বলছেন যে বা সন্তানরা যেমন ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি একমাত্র কর্মক্ষম যে ব্যক্তি তিনিও আক্রান্ত হচ্ছেন। ফলে তাদের মধ্যে পরিবারে এক ধরনের সংকট তৈরি হয়েছে, কিভাবে পরিবার চলবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটু আগেই সিটি কর্পোরেশনের পর্যবেক্ষক টিম এসেছেন, তারা দেখছেন আসলে পানি থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে কিনা। যদিও এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন গত কয়েকদিন ধরে রিজার্ভার ট্যাঙ্কের যে পানি তারা ব্যবহার করেন সেই পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সেই দুর্গন্ধ থেকেই মূলত এই ডায়রিয়া, বমি সৃষ্টি হয়েছে। এবং এখানকার যিনি কেয়ারটেকার আছেন তার সাথেও আমরা কথা বলেছি, যদিও তিনি বলছেন এতদিন ধরে এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি, হঠাৎ কেন এমন সমস্যা হলো সেটিও তারা ভাবছেন এবং তাদেরকে ভাবাচ্ছে। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় সেটি আমরা এখানে এসে দেখলাম এই কলোনির আশপাশে বেশ ময়লা রয়েছে। যেহেতু এই কলোনিতে 50-এর বেশি পরিবার বসবাস করেন, সেখানে আমরা দেখছি তাদের জন্য মাত্র 7টি ওয়াশরুম রয়েছে। এই 7টি ওয়াশরুম 50-টির বেশি পরিবার ব্যবহার করে থাকেন এবং সেই বাথরুমগুলোও বেশ অপরিষ্কার আমরা এখানে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে সেখানে পরিষ্কার করা হচ্ছে না। রিজার্ভার ট্যাঙ্কিও বেশ অপরিষ্কার আমরা দেখেছি। এমন অবস্থায় আসলে পানি থেকেই এই সমস্যাটা তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। যদিও এখনও পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে কোনো ধরনের স্যানিটারি ইন্সপেক্টর আসেনি। তারা আসলে পরে হয়তো পানি থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত কোনো পর্যবেক্ষককে আমরা দেখিনি এবং স্বাস্থ্য বিভাগ থেকে আজকের মধ্যেই পর্যবেক্ষণ করা হবে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এদিকে এই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, সে দৃশ্য আমরা দেখেছি গতকালকে। মূলত ওই যিনি মারা গেছেন তিনি হাতিয়া থেকেই তার ছেলের বাসাতে আসছিলেন, বুধবারেই এসেছিলেন এবং বৃহস্পতিবারে তিনি ডায়রিয়াতে আক্রান্ত হন। মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়, এমনটি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু এই কলোনিতেই শুধুমাত্র প্রতিটি পরিবারেই ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন, ফলে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং যারা এখানে বসবাস করছেন তারা আতঙ্কের মধ্যে যেমন রয়েছেন, পাশাপাশি সামনের দিনগুলো তারা কিভাবে পার করবেন সেটি নিয়ে তাদেরকে ভাবাচ্ছে। আমরা সেই বিষয়গুলো এখানে এসে দেখতে পাচ্ছি। যদিও এখানে যারা কেয়ারটেকার আছেন এই কলোনির, তিনি বলছেন যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলোতে আরও বেশি নজর দেবেন। একই সাথে আমরা দেখছি একটু আগেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো শুরু করেছে। যদিও আসলে এই কলোনির আশপাশটা বেশ অপরিচ্ছন্ন এবং পানি থেকেই মূলত এই সমস্যা হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। এ ছিল আমার কাছে চট্টগ্রামের বায়েজিদ নগরের বাবুল কলোনিতে যে ডায়রিয়ার প্রাদুর্ভাব তার সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ। কয়েকদিন মৃত্যু শূন্য থাকার পর আবারও সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গোজার আহমেদ। গোজার, হামের সবশেষ খবর জানাবেন।
দেখুন, আসলে বিগত এক সপ্তাহে সিলেটে হাম রোগের সন্দেহভাজন কোনো মৃত্যু না হলেও আজকে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। সেটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে 2 জন। তো এই 3 জন সহ এখন পর্যন্ত যদি আমরা হাম রোগে সন্দেহজনকভাবে মৃত্যুর সংখ্যা ধরি, সেটি প্রায় 99-এ পৌঁছেছে, অর্থাৎ 100 মৃত্যু ছুঁই আর 1 জন বাকি আছে। এই পরিস্থিতিতে আসলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখন পর্যন্ত রোগী প্রচুর পরিমাণ ভর্তি রয়েছেন। যে তথ্য আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে যে এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 1 জন ছিলেন মাত্র প্রাপ্তবয়স্ক, আর বাকি সবাই শিশু এবং কিশোর। মৃতদের মধ্যে সিলেট জেলার আছেন 35 জন, সুনামগঞ্জের আছেন 44 জন, আর মৌলভীবাজারে 12 জন এবং হবিগঞ্জের 8 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে, শুধুমাত্র সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল নয়, অন্যান্য যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আছে, সেখানে প্রায় 297 জন হাম সন্দেহজনক রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধুমাত্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে 101 জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন 123 জন। স্বাস্থ্য অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে, 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট 534 জনের মতো ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা তারা করছেন, এমনটাই বলছেন। ইতিমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে 20টি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে 14টি আইসিইউ বেডও আসলে শুধুমাত্র হাম রোগীর জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছে। রোগীর চাপ যদি বাড়ে, সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ বেডের সংখ্যা আরও বৃদ্ধি করবে। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে যে জানুয়ারি থেকে এই পর্যন্ত মাঝে মধ্যে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পেল, মাঝখানে আসলে কিছুটা কমেছিল। সব মিলিয়ে এই পরিস্থিতি আজকেও 3 জনের মৃত্যু, সেটি অনেকটা ভাবিয়ে তুলেছে। তবে যেহেতু এখানে রোগী ভর্তি আছে, চিকিৎসাধীন আছে, এরকম পরিস্থিতিতে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ। অমাবস্যা লঘুচাপের প্রভাবে সমুদ্র নদ নদীর পানি ফুসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী সহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রাম থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ ও বরগুনা থেকে সুজন আকন। জসিম, শুরুতে আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে জানতে চাই লঘুচাপের প্রভাবে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে কিনা? জি, আসলে কিন্তু আপনি জানেন যে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে, কিন্তু এখন কিন্তু ঝড়ো বাতাসের আধিক্যতা একটু কমেনি। আজও কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, আর এই ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে সকল নদ নদী এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পানি বেড়েছে, গতকালকের মতো 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি যে লোন্দা গ্রামে। এই লোন্দা গ্রামের গ্রামের যে বেড়িবাঁধের বাহিরের যে প্রায় 250 পরিবার রয়েছে, 250 পরিবারের বসতির জন্য জোয়ারের পানি থেকে তারা রক্ষার জন্য এখানে রিং বেড়িবাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু সেই রিং বেড়িবাঁধটি গত সোমবারে বিধ্বস্ত হয়েছে। আর বিধ্বস্ত হওয়ার কারণেই কিন্তু গ্রামের ভিতরে পানি প্রবেশ করে এখানকার যে কৃষকদের যে পুকুরের মাছ, ঘেরের মাছ এবং এখানকার যে তারা যে আমন ধান চাষের জন্য যে বীজতলা তৈরি করেছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর মাছ ভেসে গেছে। আর এখানকার যে সবচেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে স্কুলগামী যে শিক্ষার্থী রয়েছে, কোমলমতি শিশু শিক্ষার্থীরা, তারা কিন্তু এখান থেকে চলাচল করতে পারছে না। স্কুল তাদের ব্যাহত হচ্ছে, স্কুলে লেখাপড়াটা ব্যাহত হচ্ছে। এবং একই সঙ্গে এখানকার যে এলাকার যে বৃদ্ধ লোক রয়েছে, তারা যে চিকিৎসা সেবা গ্রহণ করবেন সে উপায়টিও এখানে নাই। আর এছাড়া যে অন্যান্য এলাকার যে মানুষ এখানে যে স্বজনদের বাড়িতে বেড়াতে আসবেন, তারাও কিন্তু এখানে আসতে পারছেন না এই বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার কারণে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাতাসের অনেক চাপ রয়েছে, মানে প্রবল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আর এই ঝড়ো বাতাসটি হচ্ছে পূব দিক থেকে আসা, আর পূব দিক থেকে যে বাতাসটি আসে সে বাতাসে কিন্তু নদ নদীর পানি একদম ফুলিয়ে ফাঁপিয়ে তোলে
এর ফলে কিন্তু আজও উপকূলীয় অঞ্চলের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে যে সকল মাছ ধরা ট্রলার তারা কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ে রয়েছে। এবং এক কথা বলা যায় যে আজও কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলে। এই ছিল আমার কাছে সবশেষ। এবারে যাব সুজনের কাছে। সুজন, জানাবেন জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা এবং কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে? মিম, আসলে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই ৩ নদীর যে পানি সেটি স্বাভাবিক জোয়ারের থেকেও কিন্তু বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা গতকালকেও দেখতে পেয়েছি যে নিম্নাঞ্চল এবং বরগুনার ২টি যে ফেরিঘাট রয়েছে, বিষখালী এবং পায়রায় যে ২টি ফেরিঘাট, বড়ইতলা ফেরিঘাট এবং পুরাকাটা ফেরিঘাট, সেখানেরও কিন্তু গ্যাংওয়ে সড়ক সেটিও কিন্তু তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগের শিকার হয়েছে। এবং আমি রয়েছি এখন বিষখালী নদীর পারে, এটি ফুলঝুরি নামক একটি এলাকায় রয়েছে। এখানেও কিন্তু বেড়িবাঁধের পাশে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ এর পাশাপাশিও কিন্তু এখানে কয়েক হাজার কিন্তু পরিবার বাস করে, যেটা তারা মূলত বেড়িবাঁধের বাইরে। তাদের কিন্তু সব থেকে বেশি বেকায়দায় কিংবা আতঙ্কের মধ্যে থাকতে হয়, অর্থাৎ এই যে আর কিছুক্ষণ, অর্থাৎ আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা পরেই কিন্তু এই যে বিষখালী নদীর পানি কিন্তু তাদের ঘরবাড়িতে প্রবেশ করবে। এবং এই প্রবেশ করলে কিন্তু এর থেকে কিন্তু আর একটু বেশি, অর্থাৎ 2 থেকে 3 ফিট, আজকের যে জোয়ারের পানির চাপ তার থেকে 2 থেকে 3 ফিট বেশি হলেই কিন্তু এই ঘরে বসবাস করা কিংবা এই ঘরের ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কায় কিন্তু তারা রয়েছেন। আর সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বরগুনায় কিন্তু আবহাওয়ায় কিছুক্ষণ ঝুম বৃষ্টি পড়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশও আমরা দেখতে পেয়েছি। এখনও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং সব মিলে কিন্তু 4 যে বন্দর, নদী বন্দরগুলো রয়েছে সেখানে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ার পর থেকেই কিন্তু বরগুনার যেসব বেড়িবাঁধের পার্শ্ববর্তী যেসব মানুষ বসবাস করে, যেসব পরিবার বসবাস করে, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বাস করছে। তারা কিন্তু অভিযোগ করেছে, এর আগেও কিন্তু দেখেছে যে প্রতি বছরই কিন্তু জোয়ারের চাপে কিংবা এই যে সতর্ক সংকেত দেওয়ার পরে কিন্তু বেড়িবাঁধগুলো ভেঙে উপচে কিন্তু লোকালয়ে পানি ঢুকে বেশ লোকসানের সম্মুখীন হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে সমুদ্রে বেশ কয়েক হাজার কিন্তু ট্রলার অবস্থান নিয়েছিলেন। তারা কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তাদের কিন্তু উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে। এবং ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তিনি যেমনটি জানিয়েছে বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে এবং বেশ কিছু ট্রলার তারা জানিয়েছে যে বেশ কিছু ট্রলার এখনও সমুদ্রে অবস্থান করছে। তারা কিন্তু সুন্দরবন সহ অন্যান্য সাতক্ষীরা কিংবা বাঘেরহাট এইসব অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। সব মিলে কিন্তু বরগুনার আবহাওয়ায় এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি কিংবা দমকা হাওয়াও রয়েছে, এর ভিতরে রৌদ্রোজ্জ্বল কিন্তু পরিবেশ রয়েছে। এবং এই যে বেড়িবাঁধের পাশে যেসব মানুষ বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে, এর ভিতরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখনও এই বেড়িবাঁধের পাশে যারা বসবাস করে তারা কিন্তু দাবি করছে যে এই বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে মেরামত করা হোক। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুজন আকন এবং তার আগে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর। এই অবস্থায় বাঁধের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে সকাল 11টায় বাঁধের স্পিলওয়েলের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আলোচনাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, একটু জানাবেন বন্যা নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়ার বিষয়ে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি বলছে? পানির 108.5 ফুট হলেই মূলত বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়। তবে আজকে সকাল 9টা পর্যন্ত আমরা সেখানে রোল কার্ব অনুযায়ী পানির স্তর যে পরিমাপ করা হয়েছে সেখানে জানতে পেরেছি 100.5 ফুট, অর্থাৎ 100 যে বিপদসীমা রয়েছে সেখান থেকে হলে খুব বেশি দূরে নেই, এখন ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আসলে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে, এই পানি ছেড়ে দেওয়ার জন্য কাপ্তাই বাঁধ থেকে আজকে সকাল 11টায় সেখানে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা সেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই বাঁধের উপরে, যেখানে একটু পরেই হয়তো সেই বাঁধটি উন্মুক্ত করা হবে, যেখানে জলকপাট 16টি জলকপাট ছেড়ে দেওয়া হবে, যেখানে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি ছড়িয়ে পড়বে
কর্ণফুলী নদীতে এই কাপ্তাই বাঁধ থেকে। বলে রাখি, আপনি জানেন যে কাপ্তাই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 5টি ইউনিট থেকে এখন পর্যন্ত 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যেটি জাতীয় গ্রিডে সরাসরি যুক্ত হচ্ছে। এই 5টি ইউনিট সচল রাখার জন্য প্রতি সেকেন্ডে সেখানে 32,000 কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে, যেটির সঙ্গে চট্টগ্রাম বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। বলে রাখি, কাপ্তাই এই যে বাঁধের যে পানির উচ্চতা, এটি যতটা বেড়ে যায় বৃষ্টিপাত হলে, তখনই আসলে কাপ্তাইয়ের যে হ্রদ তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, জুরাইছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই, একই সঙ্গে যে নানিয়ারচর এবং লংগদু, সেই নিম্নাঞ্চলগুলো ব্যাপকভাবে প্লাবিত হয় এবং বন্যায় পরিণত হয়। সেখানে মানুষজন ব্যাপকভাবে দুর্ভোগে পড়েন। গত 4 জুলাই থেকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হয়, সেখানে 10 থেকে 12 দিন যে বৃষ্টিপাত হয়েছে, সেটি এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। এই বৃষ্টিপাতে এরই মধ্যে অন্তত লক্ষাধিক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুর্ভোগে পড়েছেন। সেই অবস্থায় আবারও যখন পানির এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ এই বৃষ্টিপাতে এরই মধ্যে অন্তত লক্ষাধিক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুর্ভোগে পড়েছেন। সেই অবস্থায় আবারও যখন পানির উচ্চতা প্রতিনিয়ত বেড়েই চলছে, এমন অবস্থায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন পানি ছেড়ে দেওয়ার জন্য। আপনি যেখানটায় দাঁড়িয়ে আছি, যে কাপ্তাই বাঁধ, সেখানকার 16টি জলকপাট একটু পরেই হয়তো খুলে দেওয়া হবে। এই মুহূর্তে সেখানে রাঙ্গামাটি জেলা প্রশাসক আশরাফি রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। হবিগঞ্জে সরকারি শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেজার বসিয়ে দিন রাত চলছে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের 107টি পরিবারের বসতভিটা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্প। এখানে মাথা গোজার ঠাঁই পেয়েছেন ভূমিহীন ও অসহায় 160টি পরিবার। সেই নিরাপদ আশ্রয়ই এখন পরিণত হয়েছে আতঙ্কের ঠিকানায়। নদী ভাঙনের আশঙ্কায় প্রতিদিন উৎকণ্ঠায় দিন কাটছে প্রকল্পের বাসিন্দাদের। আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে কয় নদীতে বসানো হয়েছে 15টির বেশি ড্রেজার। দিনরাত চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজারবাজার বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠানের সম্মতি আর রাজনৈতিক প্রভাবে গত 2 মাস ধরে অবাধে চলছে বালু উত্তোলন। আশ্রয়ণটা খুবই অবস্থা খুব খারাপ, যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। ফোন তোলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপের থাকে না এখানে। শুধু নদী থেকে বালু তোলাই নয়, প্রকল্প সংলগ্ন 13টি পরিবারের মালিকানাধীন জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ। দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে বালুর ডিপো। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। মনে করেন 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি টমকি দিছে। অভিযোগ রয়েছে আশ্রয়নের পাশেই বালু উত্তোলন করছে স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি। তার দাবি, সরকার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। আমরা আশ্রয়নের পিছনে সরকার যে জায়গায় দেখাই দিছে, ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়ায় নিয়ে এখানে আমরা বালু তুলতেছি। কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে, সরকারের যে জায়গায় নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে। এদিকে বালু মহালের সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসনের সাইনবোর্ড স্থাপনের কথা থাকলেও ঘটনাস্থলে তা দেখা যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রায় 27 কোটি টাকায় রাজারবাজার বালু মহালের ইজারা পায় রাহি ট্রেডার্স। তবে শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। বিস্তারিত জানাতে পেকুয়া থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, একটু জানাবেন পুনর্বাসন কার্যক্রম কি উদ্বোধন হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কি? বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে নতুন করে ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেখা যাচ্ছে না
উপজেলা আজকে প্রাথমিকভাবে 20টি পরিবারকে ঘর নির্মাণের সবকিছু দেওয়া হচ্ছে, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু দেওয়া হচ্ছে। এবং গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2 দিনের সফরে কক্সবাজার এসেছেন এবং গতকাল চকরিয়াতে সারাদিন তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যে স্থানগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আশ্বাস করেছেন ক্ষতিপূরণ সহ সবকিছু দেওয়া হবে। বিশেষ করে কৃষক এবং যারা ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র পরিবার আছে তাদেরকে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে চকরিয়াতে 100 পরিবারকে ঘর নির্মাণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 100 পরিবারের মধ্যে প্রাথমিকভাবে 20টি পরিবারকে আজকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং আমরা একটু পিছনে দেখতে পাচ্ছি ঘর নির্মাণের সবকিছু এখানে আনা হয়েছে, টিন থেকে শুরু করে ঘরের যে যাবতীয় আসবাবপত্র সেখানে সবকিছু দেওয়া হচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানতে পেরেছি কক্সবাজারের যে বন্যায় প্রায় লাখেরও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা কৃষক থেকে শুরু করে যারা কৃষি কাজ নিয়ে কাজ করেন, মৎস্যের পাশাপাশি যে কৃষি নিয়ে যারা কর্মসংস্থান তাদেরকে আবারও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য নানাভাবে সহায়তা দেওয়া হবে। এবং শুধু কক্সবাজার নয়, সারা দেশে যে বন্যা কবলিত এলাকা রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং সরকার থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে পুনর্বাসন করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। সরকার থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে, বিশেষ করে যাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং যাদের ঘরবাড়ি ভেঙে গেছে। 100 পরিবারকে আনুষ্ঠানিক ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই ছিল পেকুয়া থেকে সর্বশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ মোর্শেদ। বগুড়ায় অব্যাহত রয়েছে যমুনার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলের পাট সহ অন্যান্য ফসলে উঠেছে পানি, ভাঙনও রয়েছে কিছু অংশে। এ নিয়ে আরও জানাতে যমুনার তীরে রয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যমুনার পানি বৃদ্ধিতে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? হ্যাঁ মিম, আপনি জানেন যে বগুড়ার যে যমুনা নদী, সেই যমুনা নদীর পানি কিন্তু বেশ 3 দিন থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকেও কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় 9 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি, 69 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তবে চরাঞ্চলে যে ফসলগুলো রয়েছে সে ফসলগুলো অনেকটা ডুবে গেছে এবং নদী কূলবর্তী যে বাড়িগুলো রয়েছে সে অনেক বাড়িগুলোতে পানি আস্তে আস্তে জমা শুরু করেছে। তবে পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো ছোট বন্যার একটা আশঙ্কা রয়েছে। তবে এখানে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখনও বন্যা সেভাবে হবে না, তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং পানি যদি বিপদসীমা অতিক্রম করে তবে হয়তো বন্যার একটা আশঙ্কা রয়েছে এবং পানি বৃদ্ধি পাইলে কিন্তু যে মানুষগুলো সে ক্ষতিগুলো হতে পারে। আর এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এখানে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনও কিন্তু কিছু অংশে দেখা দিয়েছে এবং সেই নদী ভাঙ্গনগুলো কিন্তু কিছু অংশে এখানে রয়েছে। আর এখানে যেটি আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হলো এখানে আবহাওয়া অফিস যেটি বলছে সেটি হলো আরও পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত এখনও 24 ঘন্টার মধ্যে যে পূর্বাভাস সেটি কিন্তু বৃষ্টি হবে, তবে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এইভাবেই কিন্তু এখানে নদীর তীরবর্তী যে যমুনার যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মানুষ এখনও তারা স্বস্তি ফিরতে পারছে না, কারণটা পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত রয়েছে সেহেতু বন্যার আশঙ্কা রয়ে গেছে। আর যদি বন্যা হয় তাহলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে সেটি তারা বলছেন। আর এখন যে জায়গাটিতে আমরা রয়েছি সেটা হলো মথুরাপাড়া অঞ্চলে একটি অংশ, সেই অংশে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যমুনাতে কিন্তু উত্তাল যে ঢেউ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই যেহেতু ঢেউটা একদম উত্তাল সেহেতু পানি বৃদ্ধি যে অব্যাহত সেটি কিন্তু বোঝাই যাচ্ছে যে পানি বৃদ্ধি রয়েছে। আর এইভাবেই কিন্তু যদি পানি বৃদ্ধি আরও হয় তবে বন্যা হলে যে মানুষের ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি পূরণের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড আগের থেকে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এবং ভাঙ্গন কবলিত এলাকায় কিন্তু তারা পানির যে বস্তা ফেলে জিও ব্যাগ ফেলে তারা কিন্তু প্রতিরোধের চেষ্টা করছে। তো এই ছিল মিম আমার কাছে পানি বৃদ্ধির যমুনার তার অব্যাহত তার সর্বশেষ।
বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মাজেদুর রহমান। দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া দীর্ঘদিন ঝুঁকি নিয়ে নৌকা ও স্পিড বোটে মানুষ পারাপার হলেও নোয়াখালী হাতিয়া রুটে ফেরি চালুর মাধ্যমে খুলেছে সম্ভাবনার দুয়ার। তবে অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারেই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দুর্যোগে ফেরি রাখার জন্য নেই নিরাপদ জোন। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 2000 বর্গ কিলোমিটার আয়তনের জনপদ হাতিয়ায় 7.5 লাখ মানুষের বসবাস। এই জনপদের চারপাশে মেঘনা নদী আর বঙ্গোপসাগরের অথই জলরাশি। দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দীর্ঘকাল ধরে নৌকা ও স্পিডবোটে পারাপার হতো দ্বীপবাসী। চলতি বছরের জানুয়ারি মাসে চেয়ারম্যান ঘাট নলচিরা রুটে চালু হয় ফেরি সার্ভিস। তবে অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নেই ফেরিতে ওঠার আলাদা সড়কও। যে রাস্তাটা আছে এখানে অনেক জলবদ্ধ পানি উঠে যায়। আমার যে রাস্তা এটা কিন্তু তেমন একটা সুবিধা না, যানজট বাজে। আর একটু উঁচা করে করতো, পরিকল্পনা অনুযায়ী করতো, তাহলে মনে হয় যেন একটু ভালো হইতো, আমাদের যাতায়াতের জন্য আরো বেটার হইতো। ফেরি দেওয়া হয়েছে, কষ্ট তো এখনো যাচ্ছে না। সরকার আসছে, এখন যদি উন্নত করে তাহলে ওই দিকের মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। প্রতিদিনই অপেক্ষা করতে হয় দীর্ঘ জ্যামে বসে। জোয়ারের সময় পানির উপর দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে হয় তাদের। জোয়ার ভাটার সময় যাত্রীকে উঠে নেওয়ার সমস্যা হলে যে ফেরিঘাট পানি পুরি গেছে, মানুষ নামতে ভিজে যায়, তারপরে কষ্ট হয়। এটাই ডাইনে বামে জায়গা লাগে, গাড়ি পার্কিং এর জায়গার প্রয়োজন, ঘাটগুলো রাস্তাটা একটু উন্নত করার প্রয়োজন। উপকূলীয় এই এলাকায় প্রতিবছর 2 থেকে 3 বার আঘাত হানে ঘূর্ণিঝড়। কিন্তু দুর্যোগের সময় ফেরি রাখার নিরাপদ কোনো জোন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আরেকটা যদি হাই ওয়াটার ঘাট করা হয় তাহলে এই যে জোয়ার ভাটার সময় যাত্রী সাধারণ যে অতি দুর্ভোগে পড়ে, অনেক এক কোমর পানি নিয়ে যাত্রী সাধারণ ঘেরামা করে, এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে একটা হাই ওয়াটার ঘাট করলে। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার, ফেরিঘাট নির্মাণ ও দুর্যোগের কবল থেকে ফেরি রক্ষায় নিরাপদ জোন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন সহ নানা দাবিতে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে 11 দলের বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে বরিশাল জাতীয় ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, সমাবেশে কেমন মানুষ এসেছে? মিম, একটু জানিয়ে রাখি যে আজকে এই যে 11 দলীয় ঐক্যের যে বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নেতাকর্মী কিংবা কর্মী সমর্থকরা সকাল থেকেই এই ঈদগাহ ময়দানের দিকে আসছে। তবে প্রচণ্ড রোদ থাকার কারণে তারা এখনো মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেনি, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, বিশেষ করে ছায়া যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় অবস্থান করছে। তবে আমরা ঈদগাহ ময়দানে দেখেছি যে আসলে নেতাকর্মীরা যারা রয়েছেন বিভিন্ন জেলা মহানগর থেকে আগত, তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছে এবং বিভিন্ন জেলা থেকে যে সঙ্গীত শিল্পীরা তারা বিভিন্ন ধরনের ইসলামিক যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পরিবেশন করছে ইতিমধ্যে। এবং আপনারা দেখছেন মঞ্চে আসলে নেতাকর্মী এবং যারা শিল্পী রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং যে আমির রয়েছেন, যিনি জামাত ইসলামের যে আমির রয়েছেন, তিনিও কিন্তু ইতিমধ্যে বরিশালে এসে অবস্থান করছেন, বরিশাল নগরীর সার্কিট হাউসে। তবে এখন পর্যন্ত এখানে যে কর্মী সমর্থকদের প্রবেশ সেটি আমরা এখনো দেখতে পাইনি। তবে একটু জানিয়ে রাখি যে এই বিভাগীয় সমাবেশের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সার্বিক উন্নয়নের দাবিতেই কিন্তু তারা এই বিভাগীয় সমাবেশটি আজকে করছেন। এবং এতে বরিশালের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টানানো হয়েছে এবং বরিশাল এই যে ঈদগাহ ময়দানে আসলে বিভিন্ন ধরনের এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যাতে দূর থেকেও লোকজন কিন্তু এই এলইডি স্ক্রিনগুলোর মাধ্যমে যে সমাবেশ সেটি কিন্তু
দেখতে পারে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে জামাত ইসলামী সমাবেশ করছে, সেই আঙ্গিকে এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আজকেও কিন্তু দুপুর 2টা থেকে এই সমাবেশটি শুরু হবে এবং এখানে জামাতের যিনি আমির রয়েছেন সেই আমির কিন্তু প্রধান অতিথি রয়েছেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। পাশাপাশি নাহিদ ইসলামও রয়েছেন এনসিপির, তিনিও এখানে আসার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পুরোপুরি প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। দুপুর 2টার দিকে কিন্তু এই ঈদগাহ মাঠে যে জনসমাবেশ, বিভাগীয় জনসমাবেশ, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 11 দলীয় ঐক্যের আয়োজনে। তো বরিশালের জামাতের 11 দলের যে বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন অমিত হাসান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন করছে বন্দর রক্ষা কমিটি। সেখানে আছেন হাজেরা শিউলি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিউলি, অনশনের কারণ কি এবং শ্রমিক নেতারা যারা রয়েছেন তারা কি বলছেন? দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এবং সিসিটি টার্মিনালটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বন্দরের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন। এবং এই যে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয় আসলে 2019 সালে এবং তখন যে একটি এমইউ হয়েছিল সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে, সেই এমইউর আলোকে সর্বশেষ বর্তমান বিএনপি সরকার সেটি এগিয়ে নিচ্ছে এবং বর্তমানে সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এবং শ্রমিক নেতারা বলছেন সরকার এবং বন্দর কর্তৃপক্ষ যেসব অজুহাতে বা যেসব দাবি তুলে আসলে এই লাভজনক টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সেগুলো আসলে সঠিক নয় এবং সত্য নয়। এবং তারা বলছেন যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই লাভজনক টার্মিনালটি বিদেশি অপারেটরকে দেওয়া হলে একদিকে যেমন দেশের বন্দর ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে ভূ রাজনৈতিক অবস্থান এবং দেশের জাতীয় সম্পদ, কৌশলগত নিরাপত্তা এবং বন্দরের এনসিটির পাশে যেসব সরকারি বেসরকারি স্থাপনা এবং নৌবাহিনী স্থাপনা রয়েছে সেগুলোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। এবং আসলে প্রকৃতপক্ষে বিদেশি অপারেটরকে দিলে বন্দর লাভজনক হবে না, এখানে বেশিরভাগ টাকাই বিদেশে চলে যাবে এবং বন্দর খুব অল্প সংখ্যক টাকা অর্থ পাবে বা মুনাফা হিসাবে। তাই তারা বলছেন যে সম্পূর্ণ প্রস্তুত একটি টার্মিনাল এবং যে টার্মিনালটি বছরে প্রায় 13 লাখ ডিস কন্টেনার হ্যান্ডলিং করে এবং বন্দরে সিংহভাগ আয় আসে এই টার্মিনাল থেকে। তাই তারা দীর্ঘদিন ধরে এই ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে আসছিলেন এবং যদি এই প্রক্রিয়া বন্ধ না হয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার তারা ঘোষণা দিচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে সম্পূর্ণ দেশি বিদেশি শক্তির এই বন্দর উপর নজর পড়েছে এবং আমাদের দেশের বন্দর প্রধান বন্দর মাত্র একটি, তাই অন্যান্য দেশের বন্দরের অজুহাত তুলে বিদেশি অপরকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবং এই বন্দরটি নির্মাণে এবং সরঞ্জাম কেনা সহ সব কিছু মিলিয়ে প্রায় 3,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তাই নতুন করে এই বন্দরে আর বিনিয়োগের কোনো সুযোগ নেই এবং ইতিমধ্যে কিন্তু সক্ষমতার অতিরিক্ত এই টার্মিনালটি কন্টেইনার হ্যান্ডলিং করছে। তাই সব কিছু বিবেচনায় নিয়ে তারা বলছেন যে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। তো বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। মিম, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অনশন কর্মসূচির সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাজেরা শিউলি। সিরাজগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে শহরের মিরপুরের নবনির্মিত এই ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। আরও উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। সেখানে রয়েছেন সহকর্মী রিফাত রহমান, চলে যাচ্ছে তার কাছে। রিফাত, একটু জানাবেন এই যে অনুষ্ঠান আজকের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। যেটি বলছিলেন যে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিক যে সেন্টারটি রয়েছে এই সেন্টারটির আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই মাত্র কিন্তু যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু সেই অনুষ্ঠান স্থলে এসেছেন এবং এই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিক সেন্টারের কিন্তু এই মাত্র তিনি উদ্বোধন করলেন। এবং তার সাথে কিন্তু পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন
রয়েছেন শফিকুল আলম, এছাড়াও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিবও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে মোট 4টি বেসিক সেন্টার রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ শহরের এই নবনির্মিত এই বেসিক সেন্টারের পাশাপাশি উল্লাপাড়া, শাহজাদপুর এবং বেলকুচি উপজেলাতেও কিন্তু এই বেসিক সেন্টার এবং তাঁত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এবং এই যে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে, এই প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন কিন্তু প্রায় 3 লাখের মতো তাঁত রয়েছে এবং প্রায় 35,000 তাঁতি কিন্তু এই যে বেসিক সেন্টার, সেই বেসিক সেন্টারের সাথে কিন্তু তারা সম্পৃক্ত রয়েছেন এবং তাদের যে সমিতি রয়েছে প্রায় 130টি কিন্তু সমিতি রয়েছে এই সিরাজগঞ্জে। এবং এই বেসিক সেন্টার কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হলো, এতে করে কিন্তু যারা আসলে তাঁতিরা রয়েছেন তারা এখান থেকে উন্নত তারা প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন যে তাঁত সহায়তা, বিশেষ করে ঋণ সহায়তা, সেই সহায়তাগুলো কিন্তু এই বেসিক সেন্টার এবং প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে কিন্তু তারা পাবেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত এই 4টি যে বেসিক সেন্টার রয়েছে, এই বেসিক সেন্টার থেকে স্বল্প সুদে প্রায় 63 কোটি টাকা কিন্তু ঋণ সুবিধা এই যে যারা তাঁতিরা রয়েছেন সিরাজগঞ্জে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এবং তাদের যে এই কার্যক্রম তা কিন্তু অব্যাহত থাকবে। এবং তারা যেটি বলছেন যে এই যে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন হলো আজকে, এর মধ্যে দিয়ে সিরাজগঞ্জের যে তাঁতের যে দুরবস্থা রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে রং সুতার অনিয়ন্ত্রিত বাজার এবং যে তাঁতের যে ঊর্ধ্বগতি, তাঁত বস্ত্রের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আসবে এবং তাঁতিরা কিন্তু তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য কিন্তু তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে তাঁত শিল্পগুলো উৎপাদন করতে পারবে, তার মাধ্যমে কিন্তু তারা বাজারজাতকরণের মধ্যে ন্যায্য মূল্য পাবে। তো সিরাজগঞ্জের এই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন রিফাত রহমান। প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন, বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। চলার পথে হঠাৎই চোখে পড়বে উড়াল সেতু। তবে বিশেষ কায়দায় তৈরি এই সেতু আপনার আমার জন্য নয়, এটি মূলত বানানো হয়েছে বানর, বনমোরগ, মেছো বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে, যারা খাবারের খোঁজে সড়ক পারাপারের সময় প্রায় দুর্ঘটনার শিকার হন। বন বিভাগের এমন দারুণ উদ্যোগ নজর কেড়েছে সবার। জাহাঙ্গীর আকন্দের ছবিতে বিস্তারিত জানাবেন ইমতিয়াজ আহমেদ। আষাঢ়ের আকাশে তখনও সূর্যকে ঢেকে দেয়া মেঘের যত লুকোচুরি, তেপান্তর জুড়ে এই গাঢ় সবুজ পৃথিবীর প্রাচীন ফুসফুস যেন টাঙ্গাইলের মধুপুর শালবন। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালে। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও নির্বিচারে বন বিনাশে বর্তমানে বনটির আয়তন এসে ঠেকেছে মাত্র ১০,৫০০ একরে। এতে করে মারাত্মক ঝুঁকিতে বনাঞ্চলের জীববৈচিত্র্য। এক সময়ের প্রাকৃতিক জৌলুসে ভরা এই অরণ্য এখন উপুসের জনারণ্য। ক্ষুধার জ্বালায় কঙ্কালসার বানর শাবকেরা এভাবেই তপ্ত রোদে নেমে আসে পিচগলা মহাসড়কে। শুকনো কাঠখড়ি কিংবা বিভিন্ন গাছের পাতার রসটুকু খেয়ে কোনো মতে সচল রাখছে তাদের জন্মসার পাকস্থলী। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন খাবারের আশায় আশ্রয় তাই ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ৯ কিলোমিটারের এই মহাসড়ক। গেল মাস চারেক আগে এই বানর শাবকটি রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় মারাত্মক আহত হয়ে হারাতে হয় একটি পা। সেই থেকে দলছুট এই বানরটি একাই মহাসড়কে। এর তার কাছ থেকে খাবার চেয়ে একরকম বেঁচে আছে। মূলত সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বন্যপ্রাণীরা শুধু আহতই হয় না, প্রাণও হারাতে হয় অহরহ। এমন পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের শালবন পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে বানর, হনুমান, বনমোরগ, মেছোবিড়াল, গন্ধকুকুল সহ বিভিন্ন প্রাণী নির্বিঘ্নে সড়ক পারাপার হতে পারে সেজন্যই বনের কয়েকটি স্থানে 5টি রোপওয়ে বা উড়াল সেতু তৈরি করে দিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। সড়ক পারাপারের সময় রোপওয়েতে লাফালাফি করতে দেখা গেছে বানরদেরও। অনেক আগেই বিলীন হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুর শালবনের প্রাকৃতিক সৌন্দর্য। কমে এসেছে বনভূমি, সেই সাথে বিনষ্ট হয়েছে বহু প্রজাতির বন্যপ্রাণী। তবে এখনও বনের সৌন্দর্য টিকিয়ে রাখতে যে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বানর শাবক, বনময়ূর, বনমোরগ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যাদের বেশিরভাগই খাদ্যের জন্য ছুটে আসে ময়মনসিংহ টাঙ্গাইলের এই মহাসড়কে।
বিভিন্ন সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে অনেক বানরই মৃত্যুবরণ করে। বন বিভাগ সাম্প্রতিক সময়ে 5টি এভাবে রূপে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করেছেন, যার ফলে বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী পারাপারে সহায়তা করছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। বানর রোডে আসলে মনে করেন গাড়ি তো দূরত্ব সব গাড়ি যায়, মানে সাইড সুইডের লাগে ওই অনেক বানর মারাও যায় বা দুর্ঘটনা হয়। নতুন সেতু বানাইছে, আমরা খেলাধুলা করতে যাই বানরে। তুলন্ত যে হচ্ছে যে ইয়েগুলা দেখতেছি আর কি, সেতুগুলা দেখতেছি, এগুলো আর কি বানরদের জন্য খুব উপকার। গাছের সঙ্গে বিশেষভাবে স্থাপন করা এসব রোপওয়ে ব্যবহার করে বানর, হনুমান সহ বনে বসবাসকারী প্রাণীরা এখন নিরাপদে সড়ক পারাপার হতে পারছে। এতে করে বনাঞ্চল থেকে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী পুনরুদ্ধারের আশা করছেন বলে দাবি মধুপুর জাতীয় উদ্যানের এই রেঞ্জ কর্মকর্তার। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কেবল রোপওয়ে তৈরি নয়, বরং নির্বিচারে বনবিনাশ রক্ষার পাশাপাশি বনায়ন বাড়লেই সুরক্ষিত হবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য। রাস্তার উপর এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়ার জন্য কিন্তু মূলত এ ধরনের একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি মাঙ্কি পাস বলা হয়। তো উদ্দেশ্য হলো যেন বন বিভাগ যে উদ্দেশ্য থেকে কাজটি করেছে, যে বানরগুলো যেন রাস্তায় না নামে এবং তারা রাস্তায় নামার পরে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির দ্বারা, বিভিন্ন রকমভাবে তাদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। এসব বিষয়গুলো বিবেচনা করেই ওনারা এটা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় এখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রূপওয়ে স্থাপন করা হয়। আমরা আমাদের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে আরও যাতে বেশি রূপওয়ে স্থাপনের মাধ্যমে এই বন্যপ্রাণীর অবাধ চলাচল যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রকৃতিতে বনভূমির গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অপরিহার্য। তাই বনাঞ্চল রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন, মধুপুর, টাঙ্গাইল। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।